ওয়েলকাম টু সিনেমা ইন শর্ট। আজকে আমরা 2022 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি সার্ভাইভাল মুভি ফলকে এক্সপ্লেন করতে চলেছি। মুভিটির শুরুতে আমরা বেকি নামে একজন মেয়েকে দেখতে পাচ্ছি। সে একজন মাউন্টেন ক্লাইম্বার। তার ইতিমধ্যেই ড্যানের সাথে বিয়ে হয়েছে। ড্যানও একজন মাউন্টেন ক্লাইম্বার। তারা দুজনেই পাহাড়ে চড়তে বেশ ভালোবাসে, আর এখনও তারা মাউন্টেন ক্লাইম্বিং করছে। বেকির সাথে বেকির ফ্রেন্ডও সেখানে রয়েছে। তারা তিনজন উপরের দিকে উঠছিল। এমন সময় ড্যান একটি বাসা দেখতে পায়। সে সেই বাসাটির মধ্যে হাত দেওয়া মাত্রই সেখান থেকে হঠাৎ একটি পাখি উড়ে বাইরের দিকে বেরিয়ে আসে, যেই কারণে ড্যানের ব্যালেন্স বিগড়ে যায় এবং সে নিচে পড়ে যায়। কিন্তু তার কোমরে দড়ি বাঁধা ছিল, সেই কারণে এখন সে পুরোপুরি হাওয়ায় ভেসে রয়েছে, কিছুভাবেই উপরের দিকে উঠতে পারছিল না। বেকি ও তার ফ্রেন্ড ড্যানকে বাঁচানোর খুব চেষ্টা করে, কিন্তু তারা তার হেল্প করতে পারছিল না। ঠিক এমন সময় ড্যানের দড়ির ক্লিপটা খুলে যাওয়ার কারণে সে নিচে পড়ে যায়, যার ফলে তার মৃত্যু ঘটে। এই ঘটনার 51 সপ্তাহ পরে আমরা বেকিকে দেখতে পাই। সে এখন পুরোপুরি নেশায় আসক্ত হয়ে পড়েছে, কারণ তার হাজবেন্ড ড্যান, যাকে সে প্রচুর ভালোবাসতো, সে এখনও তার কথা মনে করে। সে তাকে ভুলতে পারেনি, এমনকি তার অস্থিকেও সে তার নিজের কাছেই রেখে দিয়েছে। বেকির লাইফে এখন দুঃখ ছাড়া কিছুই নেই। এমনই অবস্থায় তার লাইফে আরও একবার সেই ফ্রেন্ডটি ফিরে আসে, যখন তারা মাউন্টেন ক্লাইম্বিং করছিল এবং ড্যান উপর থেকে নিচে পড়ে যায়। সেই ফ্রেন্ডটির নাম হলো হান্টার। হান্টার বেকিকে দেখে খুবই খুশি হয়, এবং যখন হান্টার জানতে পারে বেকি আত্মহত্যার চেষ্টা করেছে, তখন হান্টার তাকে বলে আমাদের আবারও মাউন্টেন ক্লাইম্বিং স্টার্ট করা দরকার। এবং এই বলে সে তার ফোন থেকে একটি টাওয়ারের ছবি তাকে দেখাতে থাকে। সেই টাওয়ারটি ছিল একটি টিভি টাওয়ার, এবং টাওয়ারটির উচ্চতা ছিল 2000 ফিট। টাওয়ারটি একটি জনশূন্য এলাকায় ছিল, কিন্তু বেকি সেখানে যাওয়ার জন্য একদমই রাজি ছিল না। তবে হান্টার যখন তাকে বলে এখানে চড়ার পর ড্যানের অস্থিগুলোকে সেখান থেকে উড়িয়ে দিলে ড্যানের আত্মার শান্তি পাবে, সেটা শোনার পর বেকি সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখন তারা সেই টাওয়ারের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছে। সেখানে যাওয়ার পথে তারা অনেক ফটোস ভিডিওস ক্লিক করতে থাকে, যেগুলোকে হান্টার তার ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। এরপর তারা দুজনেই একসময় টাওয়ারটির সামনে এসে পৌঁছায়। আসার পর তারা দুজনে যখন টাওয়ারটিকে দেখে মনে হচ্ছিল যেন টাওয়ারটি আকাশ চিরে উপরের দিকে উঠে গেছে। টাওয়ারটি সত্যিই খুব উঁচু ছিল, এবং তারা দুজনে এর আগে কখনোই এত উঁচুতে ওঠার ট্রাই করেনি। তাই দুজনেই একটু ভয় তো পাচ্ছিল, কিন্তু তারা উপরে ওঠা স্টার্ট করে দেয়। বেকি একটু বেশি ভয় পেয়েছিল, কারণ সে জানতো যেই লোহাগুলো দিয়ে এই টাওয়ারটি তৈরি সেটি অনেক পুরনো হয়ে গেছে, যার আওয়াজ ক্রমাগত বেকির কানে আসছিল। তবুও সে হান্টারের পিছনে একটু একটু করে উঠতে থাকে। এরপর যখন তারা অর্ধেক টাওয়ার অবধি পৌঁছায়, সেখানে যাওয়ার পর দুজনেই অনুভব করে যে এখানে হাওয়ার গতিবেগ প্রচুর বেশি। তারা ঠিক ততটাই উচ্চতায় তখন ছিল যতটা আইফেল টাওয়ারের উচ্চতা, অর্থাৎ 1000 ফুট। এখান থেকে তারা আরও উপরের দিকে উঠতে শুরু করে। তখন সেখান থেকে বেকি নিচের দিকে তাকালে বেকির ভয় লাগা শুরু হয়ে যায়, কারণ বিগত 1 বছর থেকে বেকি মাউন্টেন ক্লাইম্বিং করেনি। এরপর ক্রমাগত তারা আরও উপরের দিকে উঠতে থাকে। তারা জাস্ট টাওয়ারের টপ থেকে খানিকটাই দূরে ছিল, তখনই বেকি একটি সিঁড়িতে পা রাখে এবং সেখান থেকে একটি স্ক্রু খুলে নিচে পড়ে যায়, যেটা দুজনের কেউই লক্ষ্য করে না। এবং ফাইনালি এখন তারা 2000 ফিট ওপরে, অর্থাৎ সেই টাওয়ারের টপে এসে পৌঁছেছে, যেখান থেকে পুরো ভিউটাই ছিল অন্য রকমের, যেটাকে দেখে দুজনেই অনেক খুশি হয়। এতটা উঁচুতে ওঠার পর, একটা অ্যাচিভমেন্ট পাওয়ার পর বেকিরও নিজের উপরে খুব ভালো ফিল হচ্ছিল। তারা দুজনেই মুহূর্তটাকে অনেক এনজয় করে এবং একসাথে অনেক ফটো ক্লিক করে। তার পাশাপাশি হান্টার যেই ড্রোনটাকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল, সেই ড্রোনটাকে সে সেখান থেকে ওড়ায় এবং নিজেদের ভিডিও ক্লিক করে, যাতে সেই ভিডিওগুলোকে সে ইনস্টাগ্রামে আপলোড দিতে পারে। হান্টার এতটাই এক্সাইটেড হয়ে পড়ে যে সে টাওয়ারের সাথে ঝুলে পড়ে বেকিকে বলে সেই অবস্থায় তার ফটো তুলে দিতে। এরপর সে বেকিকেও সেইটা করতে বলে, এবং বেকি তার কথায় রাজি হয়ে তেমনটা করে। এখন আমরা দেখতে পাই যে তারা দুজনেই খুব খুশি। এরপর বেকি সেখান থেকে ড্যানের সেই অস্থিগুলোকে হাওয়ায় উড়িয়ে দেয়। এতে দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু বেকি ভিতর থেকে অনেক রিল্যাক্স ফিল করছিল, কারণ সে শেষবারের মতো ড্যানকে বিদায় জানিয়ে দিয়েছিল। অর্থাৎ আজ থেকে সে তার জীবনের একটি নতুন সূচনা করতে চলেছিল। তারা দুজনেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচে নামার জন্য রেডি হয়। প্রথমে বেকি নিচে নামে, এবং নিচে নামার সাথে সাথেই যেখান থেকে স্ক্রুটা খুলে গেছিলো ঠিক সেই জায়গা থেকে সিঁড়িটা হঠাৎই ভেঙে পড়ে, আর বেকি নিচে পড়ে যায়। কিন্তু বেকির কোমরে দড়ি বাঁধা ছিল, সেই কারণে সে এখন হাওয়ায় ঝুলে রয়েছে। হান্টার তাকে কোনোভাবে টেনে উপরে তোলে, কিন্তু উপরে ওঠার পরে তারা দেখতে পায় বেকির কাছে থাকা জলখাবারের ব্যাগটি টাওয়ারের ডিসঅ্যান্টেনায় আটকে গেছে, এবং সেটি এতটাই নিচে ছিল যে সেখানে অবধি পৌঁছানো তাদের পক্ষে অসম্ভব ছিল। তারা তাদের ফোন চেক করে, কিন্তু তারা এতটাই উপরে ছিল যে সেখানে কোনো রকম নেটওয়ার্ক কাজ করছিল না। অর্থাৎ তারা এখন 2000 ফিট উপরে এই টাওয়ারের মধ্যে আটকে পড়েছে, আর এই টাওয়ারের আশেপাশে কোনো জনবসতিও ছিল না। আর যদি থাকতো, সেখান থেকে আওয়াজ দিলে তারা তাদের কথা শুনতে পেত না।
এই টাওয়ারের মধ্যে একটা বক্স তারা দেখতে পায়, যেই বক্সের মধ্যে একটা দূরবীন এবং একটি ফ্লেয়ার গান রাখা ছিল। তবে এই দিনের আলোয় সেই ফ্লেয়ার গানটা চালানোর কোনো মানেই হয় না, কারণ সেই ফ্লেয়ার গানের আলো কেউ দেখতেই পাবে না। এরপরে হান্টার দূরবীন দিয়ে দেখা শুরু করলে দেখতে পায় কিছু দূরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তবে সেই লোকগুলো তাদেরকে দেখতে পাবে না, না তাদের আওয়াজ শুনতে পারবে, কারণ তারা এতটাই উঁচুতে ছিল। এরপর হান্টার নিজের ফোনটি আরও একবার চেক করে, যেখানে ইনস্টাগ্রাম খোলা মাত্রই সে দেখতে পায় টাওয়ারের বেস থেকে যে পোস্টগুলো সে করেছিল সেগুলো অলরেডি পোস্টেড হয়ে গেছে এবং সেখানে অনেক লাইকস আর কমেন্ট এসছে। সে বুঝতে পারে যে টাওয়ারের নিচের দিকে এখনও সিগন্যাল রয়েছে। এরপর হান্টার নিজের ফোন থেকে হেল্পের জন্য একটি মেসেজ টাইপ করে এবং সেটিকে সে ইনস্টাগ্রামে পোস্ট করতে চাইছিল। সেই কারণে সে নিজের ফোনটিকে দড়ি দিয়ে বেঁধে নিচে ঝুলিয়ে দেয়, যাতে নিচে সিগন্যাল আসা মাত্রই তার মেসেজটি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায়। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও মেসেজটা কিছুতেই সেন্ড হচ্ছিল না। তখন তারা বুঝতে পারে সেখানে কোনো রকম সিগন্যালের সমস্যা রয়েছে। সেই কারণে হান্টার বাধ্য হয়ে তার জুতো এবং মোজার ভিতরে ফোনটিকে ঢুকিয়ে একেবারে নিচে ফেলে দেয়, যাতে ফোনটা সিগন্যাল পায় এবং মেসেজটা সেন্ড হয়ে গেলে সেখানে তাদের হেল্পের জন্য কেউ চলে আসে। তবে ফোনটা জুতো আর মোজার ভিতরে থাকার কারণে একদম সুরক্ষিত ছিল। কিছুক্ষণ পরে তারা দূরবীন দিয়ে যখন দেখে, তারা দেখতে পায় একজন মানুষ ফোনে কথা বলতে বলতে সেখান থেকে ক্রস করছে। সেই মানুষটির সাথে তার কুকুরও ছিল, কিন্তু তারা এতটাই উপরে ছিল সেখান থেকে সেই মানুষটি তাদেরকে দেখতে পাচ্ছিল না, না তাদের আওয়াজ শুনতে পাচ্ছিল। মানুষটি ফোনে কথা বলতে খুবই ব্যস্ত ছিল। তারা উপর থেকে নিজেদের প্রেজেন্স বোঝানোর জন্য আরও একটি জুতো নিচে ফেলে। মানুষটি সেই জুতোটাকে নোটিস তো করে, কিন্তু সে ভাবে জুতোটি হয়তো অনেক আগে থেকেই এখানে পড়েছিল এবং এই ভেবে সে জুতোটিকে ফেলে দেয় এবং তার কুকুরকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখন বেকি ফ্লেয়ার গার্ড চালানোর জন্য রেডি হয়, কিন্তু হান্টার তাকে থামিয়ে দেয়। সে বলে আমাদের রাত হওয়ার অপেক্ষা করতে হবে, কারণ রাত্রিবেলায় তাদের ফ্লেয়ার গার্ডের আলো সেই মানুষটি দেখতে পাবে। এরপর এখানে সন্ধে নেমে যায়। বেকি তার ফ্লেয়ার গান চালায়, হান্টার তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেটাকে ওয়েভ করতে থাকে। তাদের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি, যেখানে কিছু মানুষ ক্যাম্পিং করছিল, তারা তাদেরকে নোটিস তো করে নেয়, কিন্তু তারা তাদের হেল্প করার জন্য এগিয়ে যায় না, বরং তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এই দেখে দুজনেই অনেক ভেঙে পড়ে। এরপর আরও রাত বাড়লে দুজনেরই ঘুম পায়, তারা সেখানে ঘুমিয়ে পড়ে। টাওয়ারের উপরে জায়গা খুবই অল্প ছিল। হান্টার হঠাৎই ঘুমের ঘরে পড়ে যাচ্ছিল। বেকি তখন তাকে ধরে বাঁচিয়ে নেয়। ঠিক সেই সময় বেকি লক্ষ্য করে হান্টারের পায়ে একটি ট্যাটু রয়েছে, যেখানে লেখা রয়েছে 143। সে অবাক হয়, কারণ তার হাজব্যান্ড ড্যান তাকে সবসময় কোড ওয়ার্ডে আই লাভ ইউ বলতো, যার অর্থ ছিল 143। সে বুঝতে পারে হান্টার আর ড্যানের মধ্যে একটা সম্পর্ক ছিল। আর এই ব্যাপারে যখন বেকি হান্টারকে জিজ্ঞেস করে, হান্টার সম্পূর্ণ সত্যিটা তার কাছে অ্যাকসেপ্ট করে নেয় এবং তার কাছে ক্ষমা চায়। কিন্তু ততক্ষণে বেকি সম্পূর্ণ নীরব হয়ে গেছে। তার মাথায় এখনও সেই ব্যাগটার কথাই ঘুরছিল, কারণ সেই ব্যাগের মধ্যে তাদের ড্রোন এবং অন্যান্য খাবার জিনিসপত্রগুলো ছিল। যে কোনো প্রকারে সেই ব্যাগটাকে উপরে আনার কথাই তারা চিন্তা করতে থাকে, কিন্তু ডিস কন্টেনারের মধ্যে আটকে থাকা সেই ব্যাগটি অবধি পৌঁছানো অতটাও সহজ ছিল না, কারণ সেখানে কোনো সিঁড়ি নেই। এমন সময় হান্টার, যে অনেক সাহসী ছিল, সে দড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নামতে শুরু করে, কিন্তু তার দড়ির লেন্থ এতটাই শর্ট ছিল, ডিস কন্টেনারে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তার দড়িটা শেষ হয়ে যায়। এরপর কোনো প্রকারে সেখান থেকে সে জাম্প করে ব্যাগ অবধি পৌঁছে যায়। এখন সে ব্যাগটা তো পেয়ে গিয়েছে, তবে সেখান থেকে দড়িটা তার অনেকটা দূরে। এরপর সে সেলফি স্টিকের হেল্প নিয়ে সেই ব্যাগটাকে দড়ির মধ্যে কোনো প্রকারে আটকায়। এরপর জাম্প করে সে দড়িটাকেও ধরে নেয়। এখন এই দড়ি বেয়েই তাকে উপরের দিকে উঠে যেতে হবে, যেটা মোটেই সহজ কাজ নয়। এর জন্য প্রচুর স্ট্যামিনার প্রয়োজন। হান্টার উপরের দিকে ওঠা শুরু করে, কিন্তু তার হাতে চোট লাগার কারণে তার হাত থেকে দড়ি ফসকে যায় এবং সে নিচে পড়ে যায়। বেকি যখন নিচের দিকে তাকায়, সে দেখতে পায় হান্টার তখনও কোনো রকমে দড়ি ধরে ঝুলছিল। সে নিজে তখন দড়ি টেনে হান্টারকে উপরে তুলে বাঁচিয়ে নেয়। তাদের কাছে এখন সেই ড্রোনটা রয়েছে, যেটাকে ইউজ করে তারা হেল্প চাইতে পারবে, এবং তারা কাগজে একটি নোট লেখে যে তারা এই টাওয়ারের উপরে আটকে রয়েছে, সেটিকে সেই ড্রোনের সাথে ফিক্সড করে দেয়। এরপর তারা ড্রোনটিকে ওড়ায়, কিন্তু তখনই তারা জানতে পারে ড্রোনের ব্যাটারি খুবই লো ছিল, যেটা দূরের সেই বাড়ি অবধি পৌঁছাতে পারবে না। সেই কারণে ড্রোনটিকে তারা নিজেদের কাছে আবার ফিরিয়ে আনে। এরপর আবার রাত হয়ে যায়, তারা সেখানে ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা হঠাৎই বেকি লক্ষ্য করে টাওয়ারের উপরে একটি লাইট জ্বলছিল। সেই লাইটটি দেখে সে বুঝতে পারে টাওয়ারের উপরে কারেন্ট রয়েছে। বেকি খুব কষ্ট করে টাওয়ারের উপরে ওঠে এবং ড্রোনের চার্জার দিয়ে সেটিকে চার্জ করতে থাকে। ড্রোনটি যতক্ষণ চার্জ হচ্ছিল বেকিকে সেখানেই ঝুলে থাকতে হয়। এরপর ড্রোনটি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে বেকি সেটা নিয়ে নিচে নেমে আসে। এরপর ড্রোনের সঙ্গে সেই নোটটিকে তারা আবার আটকে দেয়, যেই নোটে লেখা ছিল যে তারা এই টাওয়ারের উপরে আটকে আছে, তাদের হেল্পের প্রয়োজন।
এবার দূরে দেখতে পাওয়া একটি বাড়ির দিকে তারা সেই ড্রোনটিকে হেল্পের জন্য পাঠাতে চায়, কিন্তু সেই বাড়ি অবধি পৌঁছানোর আগেই রাস্তায় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে ড্রোনটি সেখানে ভেঙে যায়। ড্রোনটি ভেঙে যাওয়ার পর তাদের শেষ আশাটুকুও চলে যায় যে কেউ তাদের এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। আমরা দেখতে পাই বেকির অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। সে হান্টারকে বলে, তোমার জুতোটা আমায় দাও, আমি এবার আমার বাবাকে আরও একবার হেল্পের জন্য মেসেজ টাইপ করছি। হতে পারে এই জুতোটাকে নিচে ফেলে দেওয়ার পর সেখানে সিগন্যাল চলে আসবে এবং আমার বাবা মেসেজটা পাওয়ার পর আমাদের হেল্প করার জন্য এখানে চলে আসবেন। এটা শোনার পর হান্টার তাকে মানা করে দেয়। তখনই বেকি রিয়েলাইজ করে যে হান্টার আসলে তার সাথে নেই, সে সেখানে একা রয়েছে। কারণ ডিস কন্টেনার ওপর থেকে হান্টার যখন ব্যাগটা নিয়ে ফিরছিল সত্যিই হান্টারের হাতটা ফসকে গিয়েছিল, যার কারণে সে ডিস কন্টেনার উপরে পড়ে যায়। এর ফলে তার মৃত্যু ঘটে। আমরা দেখতে পাই তখনও হান্টারের বডিটা ডিস কন্টেনার উপরেই ছিল। আসলে বেকি এই সমস্ত জিনিসটাকেই হ্যালুজিনেট করছিল, কিন্তু এখন বেকির কাছে সমস্ত সত্যিটা পরিষ্কার, আর সে এটাও রিয়েলাইজ করতে পারছে যে তার বাঁচার আর কোনো আশা নেই। আর সেই কারণে তার মৃত্যুর আগে বাবার জন্য নিজের একটা শেষ মেসেজ রেকর্ড করে, কিন্তু সেটাকে সে কোনোভাবেই ডেলিভার করতে পারবে না, কারণ সেখানে কোনো নেটওয়ার্ক কভারেজ নেই। বেকি সেখানেই ঘুমিয়ে পড়ে এবং সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় একটি পাখি তার ক্ষতবিক্ষত দেহের উপরে ঠোকর মারছিল। সে সেই পাখিটিকে ধরে মেরে ফেলে। এখন তার কাছে ভোজনও ছিল। পাখিটিকে মেরে খেয়ে ফেলার পর বেকির শরীরে একটু স্ট্যামিনা আসে। সে ঠিক করে নিচের ডিস ক্যান্টেনা পর্যন্ত সে দড়ি বেয়েই নামবে যেখানে হান্টারের বডিটা রয়েছে। এরপর আস্তে আস্তে সে নিচের দিকে নামা শুরু করে। অবশেষে সে ডিস্ক পর্যন্ত অর্থাৎ হান্টারের বডির কাছে এসে পৌঁছয়। হান্টারের বডির কাছে এসে হান্টারের জুতোর মধ্যে সে তার নিজের ফোনটিকে প্রথমে ঢোকায়। এরপর হান্টারের বডির সাথে সেই জুতোটিকে ফিক্সড করে দেয় এবং হান্টারকে সরি বলে হান্টারের বডিকে নিচে ফেলে দেয়, ফোনটা যাতে ডিস্ট্রয় না হয়। কারণ প্রথমবার যখন হান্টার জুতো আর মোজার মধ্যে ঢুকিয়ে তার ফোনটাকে নিচে ফেলেছিল, ফোনটা ডিস্ট্রয় হয়ে গেছিল, যেই কারণে আসলে তার মেসেজটা কখনো ডেলিভারি হয়নি। আর যেহেতু এখন হান্টারের বডির সঙ্গে ফিক্সড করে সে জুতোটাকে নিচে ফেলে, সেই কারণে ফোনটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আসলে এই সমস্ত টাওয়ারের উপরে কভারেজ না আসার আরও একটি বড় কারণ হচ্ছে এই সমস্ত টাওয়ারগুলির নিজেদের প্রচুর সিগন্যাল থাকে, যার কারণে অন্য সব সিগন্যালদের এরা ব্লক করে দেয়। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই আরও একবার রাত হয়ে গেছে। বেকির বাবা এখন এই টাওয়ারের সামনে চলে এসছে। টাওয়ারের সামনে আসার পরে সে দেখতে পায় যে এখানে অনেক ভিড় রয়েছে এবং পুলিশরা বেকির বডিকে তুলে নিয়ে যাচ্ছে। তখন সে অনেক ভেঙে পড়ে, কারণ বেকিকে তিনি অনেক ভালোবাসতেন। কিন্তু পেছনে ঘোরা মাত্রই তিনি দেখতে পান বেকি অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে রয়েছে সুস্থ সবলভাবে। পুলিশরা তাকে বাঁচিয়ে নিয়েছিল। তিনি দৌড়ে গিয়ে বেকিকে জড়িয়ে ধরেন। বেকিও কান্নায় ভেঙে পড়ে। আর এর সাথেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই মুভিটি 2022 সালে রিলিজ করেছে। এই মুভিটির IMDb রেটিং হলো 6.4। মুভিটির স্টোরিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন স্টোরি শোনার জন্য।